স্টুডেন্টস, এর আগের ভিডিওতে তোমাদের আমি এই চ্যাপ্টারের এর আগের যে পোর্শনটা ছিল অত অবধি পড়িয়েছিলাম। আজকে আমি তারপর থেকে কন্টিনিউ করাচ্ছি। তো দেখো, এবার বলেছে ইসলাম অ্যান্ড ইন্ডিয়া। তো এতক্ষণ ধরে আমরা পলিটিক্যাল হিস্ট্রি ইন্ডিয়ার সম্পর্কে পড়েছি। ওই সময় ইন্ডিয়ার কন্ট্যাক্ট টাচে এসেছিল ইসলামিক কালচার মানে মুসলিম কালচারের সাথে। এটার একটা অনেক বড় প্রভাব পড়েছিল তখনকার রাজনীতি, সমাজ, কালচার, মানে আমাদের যেমন বেঙ্গলি কালচার, তো সেরকম তখন ইসলামিক কালচার এসেছিল। আর ইকোনমি মানে অর্থনীতি অফ ইন্ডিয়ার। বিয়ন্ড দ্য অ্যারেবিয়ান সি, মানে অ্যারেবিয়ান সির আরও দূরে গিয়ে অন দ্য ওয়েস্টার্ন সাইড অফ ইন্ডিয়া, আমাদের যে পশ্চিম সাইড ইন্ডিয়ার, ওখানে রয়েছে অ্যারাবিয়ান পেনিনসুলা। সেটা অবস্থিত আমাদের ওয়েস্টার্ন পার্ট অফ এশিয়াতে। তো মেজর পার্ট অফ অ্যারাবিয়ান পেনিনসুলা হচ্ছে, বলেছে, নয় ডেজার্ট নয় ড্রাই গ্রাসল্যান্ড, মানে নয় মরুভূমি নয় শুকনো জায়গা, কিন্তু মাঠ রয়েছে। এটার বর্ডার করছে কারা কারা না, রেড সি অন দ্য ওয়েস্ট, অ্যারাবিয়ান সি টু দ্য সাউথ আর পার্সিয়ান গালফ টু দ্য ইস্ট। এটা একটু খেয়াল রেখো। রেনফল হিয়ার ইজ ভেরি, যদিও এটা যেহেতু জিওগ্রাফির কোয়েশ্চেন অতটা ইম্পর্টেন্ট নয়। রেনফল হিয়ার ইজ ভেরি স্ক্যান্টি, মানে খুব অল্প পরিমাণের হয়, কারণ জানো যে শুকনো জায়গা বা মরুভূমি জায়গাতে খুব অল্প বৃষ্টিপাত হয়। মেক্কা অ্যান্ড মেদিনা হচ্ছে, এটা মনে রেখো, এটা ইম্পর্টেন্ট। যাদের স্কুলে শর্ট কোয়েশ্চেন আসে হিস্ট্রি থেকে, যদিও বেশিরভাগ স্কুলে আসে না, তারা এটা একটু মনে রেখো, ঠিক আছে? মেক্কা আর মেদিনা হচ্ছে দুটো ইম্পর্টেন্ট শহর ছিল অ্যারাবিয়ান পেনিনসুলার। দ্য নোম্যাডিক ট্রাইবস মানে যাযাবর যারা ছিল এই রিজিয়ানদেরকে বলা হতো বেদুইন্স। এটা একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যে হু ওয়্যার নোন অ্যাজ বেদুইন্স। তো তখন তোমাদের অ্যান্সারটা এভাবে লিখতে হবে যে দ্য নোম্যাডিক ট্রাইবস অফ মেক্কা অ্যান্ড মেদিনা ইন দ্য অ্যারাবিয়ান পেনিনসুলা ওয়্যার নোন অ্যাজ বেদুইন্স। তাদের একটুখানি অকুপেশনটা মনে রেখো যে তারা ক্যামেল মানে উট চড়াতো। ডেটস অ্যান্ড ক্যামেল মিল্ক মানে খেজুর আর উটের থেকে আসা যে দুধটা, এটাই তাদের প্রধান খাদ্য ছিল। এখানকার মানুষরা নিজেদেরকে অ্যারাব বলতো। আমরা যেমন এখনকার বলি না অ্যারাবিয়ান্স, তো এটা অরিজিনালি এই দুটো জায়গার থেকে যারা মানুষরা এসেছিল তাদেরকে বলা হয়। তো আমাদের 6th সেঞ্চুরি এডির শুরু থেকে যখন কিছু অ্যারাবসরা ব্যবসা হিসেবে নিয়েছিল তাদের যে লাইভলিহুড মানে জীবনযাপন, তখন মেক্কা ওয়াজ সিচুয়েটেড অ্যাট দ্য ইন্টারসেকশন, মানে জয়েন্ট, কোথায় না, জয়নিং অফ দ্য টু ট্রেড রুটস, দুটো ব্যবসায়ী রুটসের মধ্যে মেক্কা অবস্থিত ছিল। হেন্স ক্ল্যাশেস বিটুইন ডিফারেন্ট ট্রাইবস ফর দ্য পজেশন অফ মেক্কা ওয়াজ আ রেগুলার অ্যাফেয়ার। তখন কি হতো, খুব ঝামেলা ঝঞ্ঝাট যুদ্ধ চলতো। কাদের মধ্যে না, বিভিন্ন আলাদা আলাদা জাতের মধ্যে। ফর দ্য পজেশন মানে নিয়ে নেওয়ার জন্য মেক্কা, এটা রেগুলার একটা ঝামেলা চলতো। দ্য 7th সেঞ্চুরি মানে 7ই খ্রিস্টাব্দে স দ্য বার্থ অফ নতুন একটা ধর্ম এসেছিল অ্যারাবিয়ান পেনিনসুলাতে, এটাকেই বলা হতো ইসলাম। এই সেঞ্চুরিতে হজরত মুহাম্মদ স্টার্ট করেছিল ইসলাম ধর্ম প্রচার করা মেক্কা যে জায়গা সেখান থেকে। উনিও কে ছিল না, উনি ছিলেন মার্চেন্ট মানে ব্যবসায়ী। হজরত মুহাম্মদ জন্ম হয়েছিল AD 570-তে। ইন দ্য ইয়ার AD 610 হি প্রোক্লেমড, সে মানে ডিক্লেয়ার করেছিল যে আল্লাহ বা ভগবান হ্যাড নমিনেটেড হিম, মানে আল্লাহ বা ভগবান হজরত মুহাম্মদকে বলেছে যে তার মেসেঞ্জার, মানে তার সব মেসেজগুলো দেবে। তাই জন্য তাকে বলা হতো প্রফেট অফ আল্লাহ অর গড। তখন তাকে বলা হতো কি, প্রফেট অফ আল্লাহ অর গড বলে জানা হতো। দ্য কমন পিপল কেম টু নো দ্য মেসেজ অফ গড ফ্রম মুহাম্মদ। সাধারণ মানুষেরা আল্লাহর থেকে যে মেসেজগুলো সেগুলো এই গডের থেকে পেত মুহাম্মাদের থ্রু দিয়ে, ঠিক আছে? তো দ্য ফলোয়ার্স অফ ইসলাম ওয়্যার নোন অ্যাজ মুসলিমস, মানে এখনও আর নোন অ্যাজ মুসলিমস। তো হজরত মুহাম্মদকে নিয়ে এই ছোটো প্যারাটা একটুখানি পড়েছ। তারপর দেখো কি বলেছে, মোহাম্মদ ইন্ট্রোডিউস করেছিল একটা সিঙ্গেল ধর্ম, যাতে কিনা কোনো রকম কার্ভ মানে বন্ধ করা, কোনো রকম যেন ডিফারেন্স না থাকে বিভিন্ন যে অ্যারাবিয়ান জাত আছে তাদের মধ্যে। তাই জন্য হারমোনি মানে ইউনিটি গ্র্যাজুয়ালি মানে আস্তে আস্তে ডেভেলপ করেছিল জাতিগুলোর মধ্যে। মোহাম্মদের বিলিভস যে ছিল, মানে বিশ্বাস করত, ডিফার্ড সিগনিফিক্যান্টলি ফ্রম দ্য পেজেন্ট প্র্যাকটিসেস অফ দ্য ট্র্যাডিশনাল রেসিডেন্টস অফ মেক্কা। তাহলে মুহাম্মাদের যে বিশ্বাসগুলো বলছে আলাদা ছিল, মানে আগেকার যে ওখানে মেক্কাতে যারা থাকতো তাদের থেকে।
ইন এডি 622-তে মোহাম্মদ অ্যালং উইথ হিজ ফলোয়ার্স, মোহাম্মদ তার ফলোয়ার্সদের নিয়ে, মানে যারা ওনার যে ধর্ম সব ওগুলো ফলো করতো তাদেরকে নিয়ে মেদিনাতে গেছিলো। দিস মাইগ্রেশন মানে চলে যাওয়া ফ্রম মেক্কা টু মেদিনাকেই বলা হয় হিজরাত। তাহলে এটা একটু মনে রাখো, হিজরাটা কি? এই হিজরা হচ্ছে গিয়ে ইসলাম ধর্মের থেকে মানে যে নতুন ক্যালেন্ডার শুরু হয়েছিল সেটার নাম হয়েছিল হিজরা ক্যালেন্ডার। হিজরাত হচ্ছে অ্যারাবিকে, আর হিজরি ক্যালেন্ডারটার নাম। উইদিন 10 years মোহাম্মদ কনকার্ড ভাস্ট এরিয়াস অফ দ্য অ্যারাবিয়ান ল্যান্ড। 10 বছরের মধ্যে উনি অনেক বড় বড় জায়গা দখল করে নিয়েছিল অ্যারাব ল্যান্ডের। তার প্রভাবটা আরও কোথায় ছড়িয়ে গেছিলো? মেক্কাতেও। ইন এডি 632 হজরত মোহাম্মদ পাস্ট অ্যাওয়ে, মানে মারা গেছিলেন। তারপর থেকে ইসলাম হ্যাড স্ট্রাক ইটস রুটস ইন দ্য গ্রেটার পার্ট অফ দ্য অ্যারাবিয়ান পেনিনসুলা, মানে আরও ছড়িয়ে গেছিলো অ্যারাবিয়ান পেনিনসুলাতে ইসলাম ধর্ম। এবার একটু এটা দেখো, ভালো করে মনে রাখতে হবে ক্যালিফ আর খিলাফত নিয়ে একটা শর্ট নোট। তো বলেছে দেখো যে ইসলাম ধর্মটা কে তাহলে লিড করবে মুহাম্মাদের পর, না এটা একটা কোয়েশ্চেন এসেছিল। তো দেখো বলেছে যে হজরত মুহাম্মাদের 4টে মেন ডিসিপলস হচ্ছে, মানে যারা ফলোয়ার্স তারা হচ্ছে গিয়ে একজন একজন করে নমিনেট করা হয়েছিল, মানে বলা হয়েছিল যে ও হবে লিডার, তারপর একজন বলেছে আরেক ও হবে লিডার। তো এরমভাবে করা হয়েছিল যে কে হবে লিডার মুসলিম কমিউনিটির। তাদেরকে বলা হতো ক্যালিফ। দ্য ওয়ার্ড ক্যালিফ ইজ অ্যারাবিক ওয়ার্ড, এটা ঠিক আছে। তো এটার মানে হচ্ছে রিপ্রেজেন্টেটিভ অর সাকসেসর, মানে যে পরে আসবে, কারোর পরে যে আসে, রাজাদের পরে। দ্য প্রথম ক্যালিফ কে ছিল এটা মনে রেখো, খুব ইম্পর্টেন্ট, আবু বকর। ক্যালিফ ইজ বোথ দ্য পলিটিক্যাল আর দ্য রিলিজিয়াস লিডার অফ দ্য ইসলামিক ওয়ার্ল্ড। খুব ইম্পর্টেন্ট যে ক্যালিফ হচ্ছে মানে রাজনীতির দিক দিয়েও আর ধর্মর দিক দিয়েও যে লিডার ছিল পুরো ইসলামিক ওয়ার্ল্ডের। রিজিয়ান যেখানে রুল অফ ইসলামটা ছড়িয়েছিল সেটাকেই বলা হতো দার উল ইসলাম। ক্যালিফ ছিল লিডার দার উল ইসলামের, আর ওর আন্ডারে যে টেরিটরিটা ছিল সেটা হচ্ছে খিলাফত। Around AD 712, the Arab Muslims under the leadership of Muhammad bin Qasim made an expedition. ঠিক আছে, মানে এক্সপেডিশন মানে যে জার্নি করেছিল টু দ্য সিন্ধ প্রভিন্স। অ্যারাউন্ড 7th and 8th century অ্যারাব ট্রাভেলার্স আর ট্রেডার্স হ্যাড অলরেডি ভিজিট করেছিল ইন্ডিয়াতে। তাই জন্য ইসলামের যে ইন্টারাকশান, মানে যে যেরকম আসা দেখাশোনা এগুলো শুরু হয়েছিল অনেক আগে, মানে ওয়েল বিফোর ইটস, যতক্ষণে মানে টেরিটোরিয়াল এক্সপ্যানশন মানে যখন ছড়াচ্ছিল রাজত্ব তার আগে থেকে। অ্যারাবরা অকুপাই করেছিল সিন্ধ, মুলতান আর কিছু কিছু অঞ্চল কোথাকার নর্থ ইন্ডিয়ার। তারপর তারা আস্তে আস্তে তাদের যে জায়গাটা ওটা গ্র্যাজুয়ালি মাইগ্রেট শিফট করলো আফটার দ্য ডেথ অফ মোহাম্মদ বিন কাসিম। ঠিক আছে, মোহাম্মদ বিন কাসিমের মৃত্যুর পর থেকে জায়গাগুলো আস্তে আস্তে চেঞ্জ হলো। 9th সেঞ্চুরির শেষে অ্যারাবস তাদের এক্সপেডিশন স্টপ করেছিল ইন্ডিয়াতে। অ্যারাবসের পর আরেকটা মুসলিম পাওয়ার যেটা কিনা টার্কসরা যুদ্ধ করেছিল, ইন্ডিয়াতে এসেছিল। কেন না ইন্ডিয়ার এত রিচেস দেখে, রিচেস মানে ওয়েলথ, ঠিক আছে। ইন দ্য 11th আর 12th সেঞ্চুরি টু টার্কিশ রুলার সুলতান মাহমুদ অফ গজনি আর মুইজউদ্দিন মোহাম্মদ বিন শাম আর মোহাম্মদ ঘোরি, যে কিনা ছিল রুলার অফ ঘোর, ইনভেট করেছিল ইন্ডিয়াতে উইথ ডাইভার্স অবজেক্টিভস, মানে অনেক অবজেক্টিভ নিয়ে যুদ্ধ করেছিল ইন্ডিয়াতে। Mahmud Ghazni aimed to plunder the temples and accumulate wealth for his empire in Khorasan in Central Asia. তাহলে মাহমুদ গজনি এম করেছিল যে প্লান্ডার করবে দ্য টেম্পলস অফ, মানে টেম্পলস মানে তো জানো যে মন্দির যে সব ধ্বংস করবে, এটাই ওই মাহমুদ গজনি এম মানে করেছিল, মানে টার্গেট করেছিল। আর যাতে কিনা অ্যাকিউমুলেট মানে নিয়ে নেওয়া, ধনসম্পত্তি নিয়ে নেবে ফর হিজ এম্পায়ার, নিজের রাজত্বের জন্য। কোথায় না খোরাসান ইন সেন্ট্রাল এশিয়াতে। ওকে বিলিভ করা হয় টু হ্যাভ রেডেড, মানে যে রেড করা মানে কি, যে কোনো জায়গাতে গিয়ে যেমন পুলিশরা রেড করতে যায় না, কোনো জায়গাতে ধরো ক্রিমিনাল কোনো অ্যাক্টিভিটি হচ্ছে তখন পুলিশরা রেড করতে যায়, সেরকম ও করতে গেছিলো 17 টাইমস। ঠিক আছে, এটা খুবই একটা ইম্পর্টেন্ট আমাদের হিস্ট্রির একটা জিনিস। ও 17 টাইমস ও রেড করেছিল ইন্ডিয়াতে, নর্থ ইন্ডিয়াতে, বিটুইন AD 1000 থেকে AD 1027 অবধি।
তাহলে সুলতান মাহমুদকে জানা হয় ইনভেডার, মানে যে কিনা ইনভেড করে, মানে যুদ্ধ করতে আসে ইন দ্য হিস্ট্রি অফ ইন্ডিয়া। কিন্তু সে শুধুমাত্র যে যুদ্ধ করতো এমন নয়, যদিও অনেক ধ্বংস করেছিল যে আমাদের এখানকার ধনসম্পত্তি ইন্ডিয়া থেকে, তাও ও তার যে নোবেল ওয়ার্ক রাজত্বে, মানে খুব ভালো কাজ করতো তার রাজত্বে। ওর সময় কি করেছিল না, হিজ ক্যাপিটাল গাজনি অ্যান্ড অন্যান্য সিটিগুলোকে খুব সুন্দর করে ডেকোরেট করা হতো। এমনকি অনেক প্রাসাদ, তারপর হচ্ছে মসজিদ, লাইব্রেরি, বাগান, ট্যাঙ্ক, ক্যানেলস হচ্ছে তো জানো যে যেখান দিয়ে জল যায়, মানে যেখান দিয়ে জল যায়, তারপর ধান খেতে দেওয়া হয়, ক্যানেলস, আর একটা ড্যাম করেছিল, ঠিক আছে, নদীর উপরে। আর নদীটা হচ্ছে আমুদারিয়া। তারপর একটা ইউনিভার্সিটিও করেছিল, যেখানে স্টুডেন্টসদেরকে, যেখানে টিচার্সদেরকে পে করা হতো আর স্টুডেন্টসদেরকে স্কলারশিপ দেওয়া হতো। তার মানে তো বুঝতে পারছো কতটা উন্নত ছিল। দুটো নোটেবল মানে হচ্ছে যে রিমার্কেবল বা হচ্ছে বলতে পারো ওয়েল নোন পার্সনস ছিল এই টাইমে, কারা না, আল বিরুনি আর ফিরদৌসি। আল বিরুনি ছিল স্কলার, ফিলোসফিতে আর ম্যাথামেটিক্সে, এসেছিল ইন্ডিয়াতে ট্রাভেলার হিসেবে। ওর বই কিতাব আল হিন্দ ইজ অ্যান ইম্পর্ট্যান্ট ডকুমেন্ট, এটাও খুব ইম্পর্ট্যান্ট, ঠিক আছে, হিস্ট্রি অফ ইন্ডিয়াতে। দ্য পোয়েট ফিরদৌসি রোড শাহনামা, ঠিক আছে, এটাও খুব ইম্পর্ট্যান্ট, কে লিখেছিলেন শাহনামা। মোহাম্মদ ঘোরি অন দ্য কন্ট্রারি মানে অপোজিট, ওয়ান্টেড টু রুল ইন্ডিয়া, ইন্ডিয়াকে রুল করতে চাইতো। ইন এডি 1192 ডিফিট করেছিল, পরাজিত করেছিল দ্য রাজপুত কিং পৃথ্বীরাজ চৌহান III ইন দ্য সেকেন্ড ব্যাটেল অফ তারান, খুব খুব ইম্পর্ট্যান্ট। ইন এডি 1206 মোহাম্মদ ঘোরি পাস্ট অ্যাওয়ে, মরে গেছিল। হিজ কম্প্যানিয়ন মানে সঙ্গে যে থাকে, কুতুবুদ্দিন আইবাক এস্টাবলিশ করেছিল, খুব ইম্পর্ট্যান্ট, যে দিল্লি সালতানেট কে এস্টাবলিশ করেছিল, কুতুবুদ্দিন আইবাক। আর এটাও খুব ইম্পর্ট্যান্ট যে সেকেন্ড ব্যাটেল অফ তারেন কত সালে হয়েছে আর কার কার মধ্যে হয়েছে। এবার আসছে তোমাদের টার্কিশ ইনভেশন ইন বেঙ্গল। তো টার্কিশ জেনারেল যে ছিল ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজি, ক্যাপচার মানে নিয়েছিল নদিয়ার জায়গাটা বাংলাতে। কখন না, টুয়ার্ডস দ্য এন্ড অফ 1204 বা শুরুর দিকে 1205, তখন আমাদের এই বাংলাতে টার্কিশ রুল স্টার্ট হয়। তারপর দেখো বলেছে যে বাংলা কনকার্ড উইথ অনলি 18 হর্সমেন, ওয়াজ ইট পসিবল? তো বলেছে 40 বছর টার্কিশ কনকোয়েস্ট মানে যুদ্ধের পর হিস্টোরিয়ান মিনহাজ আছে মনে হয়, এটা একটু দেখো বই থেকে কী আছে। অ্যান্ড হার্ড দ্য লেজেন্ডস অফ বখতিয়ার খিলজিস কনকোয়েস্ট, যুদ্ধর ব্যাপারে জেনেছিল। তার কাজ তাবাকাত ই নাসিরির থেকে আমরা জানতে পারি যে বখতিয়ার খিলজি আর তার টার্কিশ কন্টিনজেন্ট যুদ্ধ করেছিল নদিয়াতে ইন দ্য ডিসগাইজ মানে ছদ্মবেশে, হর্স ট্রেডার্স, যেন হর্স বিক্রি করছে। সেই সময় হর্স ট্রেডটা প্র্যাকটিসে ছিল বাংলাতে আর নর্থেও, টিবেটে। তাই জন্য কেউ সাসপেক্ট মানে শক যেটা বলে হিন্দিতে, মানে সন্দেহ করেনি যে টার্কসরা ইনভেডার্স হবে, মানে যুদ্ধ করতে এসেছে যে। তারপর তাহলে বলেছে নদিয়া কোথায় অবস্থিত ছিল না, নদিয়া ছিল আমাদের ভাগীরথী নদীর তীরে বা ওয়েস্ট বেঙ্গলে, যেটা এখন নদীর তলায় ডুবে গেছে। মেবি ইট ইজ দ্য নওদা ভিলেজ অফ প্রেজেন্ট রাজশাহী ডিস্ট্রিক্ট অফ বাংলাদেশ ইজ দিস নদিয়া। যাই হোক, এই টার্কিশ ইনভেশনের সময় এম্পারার লক্ষ্মণ সেনা প্রেজেন্ট ছিল নদিয়াতে। এটাই বলা হতো যে বখতিয়ার ওয়াজ অ্যাকম্পানিড বাই অনলি, মাত্র ওনার 17 জন সোলজার্স ছিল। বাট দিস নোশন ইজ নট কারেক্ট, কিন্তু এটা ঠিক নয় বলা, কারণ ওই সময় অনেক আলাদা আলাদা রুট ছিল, রাস্তা ছিল নর্থ ইন্ডিয়া থেকে বেঙ্গল অবধি। সাধারণত ওই রুটটা অ্যাডপ্টেড ফর কামিং টু বেঙ্গল ফ্রম বিহার, ওয়াজ ফ্রম দ্য নর্থ অফ দ্য রাজমহল হিল থেকে সাধারণত বেঙ্গলে আসতো বিহার থেকে। তো রাজা লক্ষ্মণ সেনা তার আর্মি নিয়ে এই রুটগুলো নিয়ে আসতো, যাতে কিনা টার্কিশ যুদ্ধটা মানে স্টপ করতে পারে। কিন্তু বখতিয়ার খিলজি কী করেছিল, তার আর্মিটাকে ভাগ করেছিল ছোট ছোট ট্রুপস মানে আলাদা আলাদা আর্মির সেটে, আর কেম টু বেঙ্গল থ্রু দ্য ঘন ফরেস্ট অফ প্রেজেন্ট ডে ঝাড়খণ্ড। তখন দুপুর 12টা, আর ওল্ড মনার্ক মানে পুরানো যে রাজা ছিল লক্ষ্মণ সেনা খাচ্ছিল লাঞ্চ, যখন শুনেছিল টার্কিশ ইনভেশনের টার্কিশ যুদ্ধের খবর পেল, তখন সে ইস্ট বেঙ্গলে তাড়াতাড়ি করে চলে গেছিলো, কোনো রকম রেজিস্ট্যান্স বাধা ছাড়া।
হলো। তো দেখো বলেছে দ্য টার্কস কঙ্কার নিয়ে নিয়েছিল নদিয়া জেলাটাকে উইদাউট আ ফাইট। বখতিয়ার লেফট নদিয়া আর নিজের ক্যাপিটাল কোথায় করলো না লক্ষ্মণাবতীতে। কন্টেম্পোরারি মানে মডার্ন হিস্টোরিয়ানস রেফার টু দিস সিটি অ্যাজ লখনৌতি। বখতিয়ার খিলজি ডিভাইডেড করেছিল তার কিংডমকে অনেক আলাদা আলাদা প্রভিন্সে মানে জায়গায়, আর নিযুক্ত করেছিল একটা গভর্নরকে এক একটা প্রভিন্স মানে আগেকার দিনের যে স্টেটটা, ঠিক আছে, আরও বড় বড় এরিয়া ছিল, এখন যেমন জেলা হয়েছে তার থেকে একটু বড় ছিল। এই গভর্নর্স মানে রুলার্সগুলো তখন তার জেনারেল ছিল। অনেক মসজিদ মাদ্রাসার শেল্টার বানিয়েছিল সুফি সাধুদের জন্য লখনৌতিতে। এই লখনৌতির রাজত্বটা ছড়িয়েছিল দেবকত ইন দিনাজপুর থেকে সিটি অফ রাংপুর ইন দ্য নর্থ অব্দি। আর সাউথে ফ্রন্টিয়ার এক্সটেন্ডেড টু দ্য তিস্তা আর কারাতোয়া রিভার্স, ওয়াইল টু দ্য ওয়েস্ট বর্ডারটা বিহার অব্দি ছিল। বখতিয়ার খিলজি তারপর চেষ্টা করেছিল তার রাজত্বটা ছড়াতে বাই অ্যাটাকিং টিবেটকে অ্যাটাক করে, কিন্তু সেটাতে তার জয় হয়নি। বখতিয়ার খিলজির মৃত্যু হয়েছে 1206 সালে, আর তার মৃত্যুর সাথে সাথে এই টার্কিশ যুদ্ধর বাংলাতে একটা শেষ হলো। তারপর ওই সময় লক্ষ্মণ সেনাও পাস হয়ে গেছিলো ইস্টার্ন বেঙ্গলে। হয়ে গেল তাহলে এটা। তো এরপর তোমাদের চ্যাপ্টার 3টা আসছে, আশা করি চ্যাপ্টার 2টা ভালো করে বুঝতে পারলে তোমরা, ঠিক আছে। তো এটা ভালো করে পড়ো। আমি কয়েকটা পার্টে ভাগ করলাম ভিডিওটা, মানে এই চ্যাপ্টারটা। তো তোমরা প্লেলিস্টে পেয়ে যাবে। যদি আমার ভিডিওটা ভালো লাগে একটু লাইক করে দিও বা আমাকে জানিও ক্লাসগুলো কেমন লাগছে। তোমাদের বন্ধুদের সাথে একটু শেয়ার করো। আর লাস্ট একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে নতুন এখনও অবধি সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ একটু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, কারণ তোমরা আজকে যদি আমার চ্যানেলে সাবস্ক্রাইব না করো তাহলে কিন্তু আমি সেরকমভাবে মোটিভেশনটা পাবো না ভিডিওগুলো কন্টিনিউ করার। আশা করি সেটা তোমরা বুঝবে আর আমার পাশে থাকবে। তো আজকে এটুকুই থাকলো, আবার নেক্সট ক্লাসে অন্য টপিক নিয়ে আলোচনা হবে। সবাই ভালো থেকো, টাটা।